বন্ধুরা নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে কিন্তু এসেছি খুব একটা ইন্টারেস্টিং কয়েকটি প্রশ্ন বা আপনাদের প্রশ্ন থাকলে বা আমাদের মনের মধ্যে যে সংশয় থাকলে সেটা উদ্ধার করার জন্য। আর সেটা আমাদেরকে প্রত্যেকেই করতে হয়, যে আমাদের মধ্যে যে সংশয় আছে সেটা যদি আমরা দূর না করতে পারি তাহলে তো বড় মুশকিল। আমরা দেখেছি যে গাছের গ্রোথ থেমে যাওয়া, আর আজকের বিষয়টা তাই যে আমরা গাছের গ্রোথ থেমে যাওয়াটাকে ঠিক কোনটা কোনটা বলতে চাইছি। দেখুন, আমরা যেভাবে দেখছি যে গাছের গ্রোথ থেমে যাওয়া মানে গাছ রোপণ করার পরে গাছ বাড়ছে না, চুপ করে বসে রয়েছে আর গাছের গ্রোথ একদমই হচ্ছে না, সেটা একটা গ্রোথ থেমে যাওয়া। আবার দেখছি যে আমরা গাছটি রোপণ করেছি, একটা করে লম্বা লম্বা ডাল বেরিয়ে গাছ বড় বড় হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু গ্রোথ থেমে যাওয়া। গাছটা শুধু লম্বায় বড় হয়ে গেলে হবে না, তার প্রকৃতপক্ষে গাছের যে গ্রোথ, সাইড শাখা, প্রচুর পরিমাণে ফুল সেটা কিন্তু নেই। সেই জন্য আমরা এই গ্রোথ থেমে যাওয়া বিষয়টা নিয়ে কিন্তু আজকে শেয়ার করে নিব। তো তার আগে বলি আমার ফোন নাম্বারটা, যে আপনারা কিছু জানতে চাইলে কি করে জানবেন, 9609456194। অবশ্যই চ্যানেলটিতে আপনি একটি লাইক করবেন বন্ধুরা, আর ভালো লাগলে শেয়ার করবেন, আর অবশ্যই আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, যাক কথায় আসা যাক, কথা বাড়িয়ে তো লাভ নেই, সবসময় কাজটা ঠিক করতে হবে, এটা আমি বুঝি আর এটা বলার চেষ্টা করি। তাহলে আমরা যে কোনো গাছকে যখন রোপণ করি, ধরুন আপনাকে প্রথম একটা জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করা মানে আপনি আপনার সামনাসামনি থাকলে তো আপনাকে জিজ্ঞাসা করেই ফেলতাম যে আপনি কিভাবে, কোন জায়গায়, কেমন ভাবে গাছ রেখেছেন। আমরা আমাদের ক্ষেত্রেও যেটা দেখেছি যে গাছকে আমরা একটা রৌদ্র আর একটা ছাওয়া স্থান খুঁজে ফেলি, যে আমাদের কিছুটা পোর্শন দেখা যাচ্ছে সেই সকাল থেকে রৌদ্রটা লাগছে, 4-5 ঘন্টা তো সলিড রৌদ্র লাগছে, আবার কোথাও কোথাও দেখছি 2-3 ঘন্টা রৌদ্র লাগছে। তাহলে আমরা সেখানে কিন্তু একটা গ্রোথ থেমে যাওয়ার বিষয় থাকে। আবার আমরা দেখেছি যে আমাদের যে কোনো গাছ, যে কোনো বন্ধুরই ধরুন না, যখন গাছ নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে দেখছেন যে একটা পাচ্ছেন তো একটা পাচ্ছেন না, গাছ ভালো হচ্ছে তো ফুল ভালো হচ্ছে না, ফুল ভালো হচ্ছে তো গাছ ভালো হচ্ছে না, আবার দেখা যায় গাছ ভালোই হচ্ছে না। তাহলে আমরা এইটাকে নিয়ে কিন্তু খুব সহজেই সমাধান করে নিতে পারি। আর যখনই আমরা এই কাজটা করব, আর এই কাজটা করতে গেলে আমাদেরকে এই জিনিসটা লক্ষ্য করতে হবে। প্রথমত আমি আপনাকে বলি, যদি এখন তো দেখা যায় যে অনেক খোলামেলা জায়গা পাওয়া যায় না, গ্রাম অঞ্চলে তবুও কিছুটা দেখা গেলেও আপনার শহর অঞ্চলে কিন্তু দেখা যায় না। সেক্ষেত্রে কি হয়, সবাই তো আর ছাদের উপরে পরিষ্কার করে রৌদ্র পাচ্ছে সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত, সেই জায়গাতেও আমরা গাছ রেখেছি বা ভালো ফুল ফল হচ্ছে সকল গাছ। তো আজকে আমরা যেটা জানবো সেটা কিন্তু শুধু ফুল গাছ নয়, সব গাছকে আমরা তাদের যে গ্রোথ, সেই গ্রোথের বিষয়টা নিয়ে কিন্তু শেয়ার করছি। তো মূল যে বিষয় দাঁড়াচ্ছে যে আমরা যখন কোনো গাছ রোপণ করলাম, সে ছাদের উপরেই হোক বা ছাদের সাইডে হোক, এইখানটা কিন্তু একটা বড় প্রশ্ন লুকিয়ে আছে যে গ্রোথটা ঠিক কোথাটাই থেমে যাচ্ছে। দেখুন, আপনার দুই দিকে বাড়ি আর আপনার মাঝে কিছুটা ফাঁক রয়েছে, তার মানে আপনি সেই জায়গায় গাছটি রেখেছেন, আপনার সেখানে রৌদ্র আসছে, দেখছেন যে গাছে ফুল ভালো হচ্ছে না। তার মানে কি, এই যে দুই দিকে বাড়ি আর মাঝারখানে কিছুটা অংশ ফাঁক রয়েছে, লক্ষ্য করুন, আপনি আপনার পজিশনে খুঁজে দেখুন, পাবেন যে দুই সাইডে বাড়ি বা চারিধারেই বাড়ি, আপনার মাঝে একটু জায়গা রয়েছে, অল্প করে 2-4 ডিসমিল জায়গার মধ্যে আপনি হয়তো ফুলের গাছ টাছগুলো করছেন। সেক্ষেত্রে দেখছেন গাছে ফুল ভালো হচ্ছে না, তার কারণ হচ্ছে কি, শুধু রৌদ্রটা আসলেই হবে না, সেখানে যে সবসময় একটা ঠান্ডা ময়েশ্চার, যে হাওয়া বাতাস, সেটা কিন্তু ওই জায়গায় নেই। অর্থাৎ এই জায়গাতে আমরা কি করে ঠিক করব। দ্বিতীয়ত আমরা দেখেছি অনেকেই হাওয়া বাতাস আছে অথচ উপরে একটা আচ্ছাদন, অর্থাৎ আমরা যে জায়গায় গাছ রেখেছি সেখানে রৌদ্রটা খুব কমই আছে, আবার দেখা গেছে তার চারিধারে বড় বড় গাছ রয়েছে, সেখানে আপনি একটা ফলের গাছ রোপণ করে ফেললেন, আম, লেবু, কুল, জামরুল, এরকম সেখানে দেখছি যে আমরা কি বলছি, যেটা ছাওয়া বা আওতা, আওতা কথার অর্থে আমরা এটা বলছি সেই জায়গাটা আওতা, অর্থাৎ সেখানে রৌদ্র আসছে, অথচ কি বলুন তো, একটা রৌদ্র আসছে সারাদিনে, যে সকালের একটা রৌদ্র, দুপুরের একটা রৌদ্র, বিকেলের একটা সোনা রৌদ্র। তাহলে আমরা এই যে রৌদ্রটা সঠিকভাবে পাচ্ছি না, সকালে দেখা গেল গাছগুলোতে রৌদ্র পড়ছে, আবার বিকেলে পড়ছে, দুপুরে রৌদ্রটা আসছে না, তাহলে আমরা সেই জায়গাটা কি করব। আচ্ছা, আবার দেখছি যে গাছ রোপণ করার পর সেখানে খুব একটা ভালো রৌদ্র কোনোভাবেই আসছে না, অর্থাৎ
ওপর থেকে এই দুপুরের রৌদ্রটাই আসছে সাইড থেকে ঘিরা, সে জায়গায় আমরা গাছকে কিভাবে করব। দেখুন এক একটা বিষয় এক এক রকম, আর সেটা আপনাকে ঠিক করতে হবে এবং ভালো করতে হবে। তো সেইটা ভালো করার জন্য কিন্তু আমাদেরকে শেয়ার করতে হয় এবং শেয়ার করতে হবে, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই ভালো করতে পারবো। তাহলে আমরা যে কোনো গাছকে যখন রোপণ করি শুধু এই কয়েকটা জিনিস লক্ষ্য করি, আর এইটা কিন্তু লক্ষ্য করব, তাহলে আমরা কিন্তু ভালো গাছ অবশ্যই করতে হবে। তাহলে আমাদের শুধু বিষয়টা জানলে হবে না, এই সলিউশনটা জানতে হবে, আমরা কি করে তাকে ঠিক করে নিতে পারবো সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদেরকে জানতেই হবে। তাহলে আমরা এইগুলোর ক্ষেত্রে কি করব আর কি করলে আমাদের গাছ ঠিক করা যায়। দেখুন আমরা যেটা সব থেকে বড় কাজ, যে আমাদের কাছে যখন ফুল ফল আসে না, গাছের অবস্থা খুব খারাপ দিকে থাকে, এটা একটু মনোযোগ সহকারে যারা দেখছেন ভিডিওটা তারা কিন্তু অতি সহজেই গাছকে ঠিক করে নিতে পারবেন। এটা আমাদের পূর্ণ বিশ্বাস আছে, আর আমরা সেটা কিন্তু বলার চেষ্টা করি। আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটা, আর সেজন্যই বলার চেষ্টা করি। তাহলে আমরা যখন কোনো গাছ রোপণ করি তার কিছুদিন পরে দেখতে পাই আমাদের গাছে ফুলই আসছে না, তার কারণ আমরা সেই সমানভাবে গাছে যেটুকু যেটুকু লাগবে সেটুকু কিন্তু দিয়ে থাকি, আর সেটা সঠিক পরিচর্যা করি। আর সেই সঠিক পরিচর্যাটা আপনি করলেও সঠিক কাজ পাচ্ছেন না, তার কারণ একটাই, ভুল আমাদের এই জায়গাটায় আছে। যে পজিশনটা আপনাকে বলা হচ্ছে যে একটা গাছকে খোলা আকাশের নিচে সম্পূর্ণ রৌদ্রে এই ট্রিটমেন্টগুলো করুন, আপনার খুব ভালো হবে, কিন্তু আপনি সেই ট্রিটমেন্টগুলো করার পরেও দেখছেন আপনার ভালো হচ্ছে না। কারণ যে বিষয়টা, যে ট্রিটমেন্টটা করার দরকার ছিল আপনি সেটা করলেন, কিন্তু গাছটা যে স্থানে থাকবে অর্থাৎ সেই স্থানটা আপনাকে ঠিক করতে হবে। আর এই স্থান থাকলে আপনার কি করতে হবে, এটা কিন্তু বড় প্রশ্ন। যে আমি তো বুঝলাম যে আমার গাছ আছে, ফুল হচ্ছে না, আমি সবই অ্যাপ্লাই করছি, কিন্তু আমার ভালো হচ্ছে না। অর্থাৎ আপনি যখন গাছটা আপনার এরকম স্থানে রেখে থাকবেন, দেখুন এখন তো আর সবাই খোলামেলা আকাশ খুঁজে পাবে না, খোলামেলা আকাশের নিচে ছাদের উপরে গাছ করবে সবাই, তা খুঁজে পাবে না। কারণ এখন জায়গার বড় সংকট, জায়গা পাওয়াও খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। তো অর্থাৎ যাদের যে জায়গা আছে সেই জায়গায় ভালো গাছ করতে হবে, এটা মূল ব্যাপার। তাহলে আমরা যারা এই রকম স্থানগুলোতে রাখবো, ব্যালকনিতে, যেখানে ব্যালকনিতে মানে কি সবসময় হাওয়া বাতাস নেই, তো আছে নেই, কিন্তু রৌদ্রটা আছে, 3 ঘন্টা রৌদ্র পেয়ে যাচ্ছেন। আবার দেখা গেছে আপনার প্রাচীরের সাইডটা রেখেছেন, ধার বরাবর গাছটা রেখেছেন, এই যে প্রাচীরে একটা ধারে হাওয়া বাতাস গার্ড করছে না গাছটাকে, দেখবেন গাছগুলো এরকম ঘুরে লম্বা হয়ে সাইডের দিকে বাঁকছে। তার কারণ একটাই, যে আপনি সাইডের প্রাচীরের দিকে রাখছেন। নিশ্চয়ই আমার কথার মানেগুলো ধরতে পারছেন। তাহলে আমরা এরকম হলে কিন্তু গাছগুলোকে একটু সরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে রাখবো। ধরুন আজকে আপনি যেখানে টবটা রেখেছেন, যখন দেখছেন তার সমস্যা বোধ হচ্ছে, আর এই দুটো জায়গাকেই আমাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে। কোনটা? যেখানে আমাদের একটু আওতা অর্থাৎ ছাওয়া রৌদ্র, সেই কোথায় যারা আমরা এরকম স্থানে গাছগুলো রেখেছি তাদের ক্ষেত্রে বলি প্রথমত, তারপরে আরেকটা বিষয় বলবো, যে আপনি আপনার গাছের কন্ডিশন যখন খারাপ দেখবেন সেই জায়গা স্থানটা আপনি কি করবেন। দেখুন এখানটায় মূল ব্যাপার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সয়েল অর্থাৎ মাটি, যার উপরে থাকবে গাছ, তারপরে হচ্ছে আপনার খাদ্য। তো সেই জন্য এই দুটো জিনিসের পিছনে আপনাদেরকে ধ্যান দিতে হবে। অর্থাৎ আপনি ছাওয়াযুক্ত স্থানে গাছ রাখবেন, আপনার চোখে রৌদ্র লাগছে ঠিকই, যে আপনি বুঝছেন যে আমার এখানে প্রচুর রৌদ্র আছে, আমিও মানছি, কিন্তু তার যে ছাওয়া, তার যে চারিধারে ঘিরা যে ব্যারিকেড, তার ভেতরে রৌদ্র আসা আর খোলা আকাশে নিচে আপনার একদম পরিষ্কার ছাদের উপরে রৌদ্র আসা, দুটো জিনিস এক নয়। তাহলে আমরা যখন এই গাছগুলোকে এরকম স্থানে রাখবো, তার কেমন মাটি, আবার রৌদ্রে থাকছে তার কেমন মাটি, এখানটায় কিন্তু একটা দোদুল্যমান থেকে থাকে, যে আমরা কি করলে আমাদের গাছকে দুইভাবেই ঠিক করতে পারি এবং ভালো করতে পারি। তাহলে বুঝতে পারলেন যে আমি কোনটা বলতে চাইছি, কিন্তু করবেনটা কি সেটা জানার দরকার আছে। দেখুন বন্ধুরা, আমি আপনাকে বলি, যখন আপনি ছাওয়াযুক্ত স্থানে কোনো গাছ রাখবেন, তাহলে আপনি নাইট্রোজেনের কথাটা সারা জীবনের জন্য ভুলে যান, তাহলে খুব ভালো হবে। কারণ আপনাকে জানতে হবে, ছাওয়াযুক্ত স্থানে যদি আপনি যে কোনো ধরনের নাইট্রোজেন সার ব্যবহার করে ফেলেন, যার মধ্যে বিন্দু বিন্দু নাইট্রোজেন আছে, যদি ব্যবহার করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু গাছেদের একটু অসুবিধা বোধ হয়। অর্থাৎ যখন আপনি কোনো নাইট্রোজেন ব্যবহার করছেন, কিরম ব্যবহার করছেন, যে আমরা একটু 10-26-26 দিয়ে দিলাম,
তাহলে কি হচ্ছে, সেই নাইট্রোজেনটা গাছে লাগবে, কিন্তু আপনাকে খুব লক্ষ্য করে দিতে হবে। তাহলে আপনাকে বুঝে দিতে হবে যে ছাওয়াযুক্ত স্থান বা সেখানে রৌদ্র কম আছে, অথচ আপনি নাইট্রোজেন যুক্ত কোনো খাদ্য দেবেন। অর্থাৎ আপনার ওই জায়গাতে ছাওয়াযুক্ত স্থান থাকা মানেই জানবেন নাইট্রোজেন সবসময় আপনার মজুদ আছে, অর্থাৎ আপনার লাগবে না। যদি মনে হয় যে গাছের কন্ডিশন, যেমন আমরা দেখেছি ছাদের উপরে বা সাইডে রৌদ্রেতে গাছ খাড় হয়ে চুপচাপ বসে আছে, সেক্ষেত্রে তাদের লাগবে। কিন্তু আপনি যখন যদি দেখেন যে আপনার ছাওয়াযুক্ত স্থানেও এই একই রকম রূপ ফিরে আসছে, যে লালচে হয়ে গেছে গাছ, বৃদ্ধি নেই, অথচ আপনার ছাওয়াযুক্ত স্থান যেখানে রৌদ্র আসে কিন্তু সম্পূর্ণভাবে আসে না এবং হাওয়া বাতাস ভালো আসেই না, তো সেই জন্য আমরা ওই জায়গাতে গাছ রাখলে নাইট্রোজেনটা খুব ভাবনা চিন্তা করে দিব। এটা কিন্তু আপনাকে আপনার নিজের মাথার বুদ্ধি দিয়ে ভাবতে হবে যে আমাদের এটা প্রয়োজনে আমাদেরকে দিতে হতে পারে, আবার নাও হতে পারে, বেশিরভাগটাই ধরে নিন লাগে না। সেই জন্য আমরা এর যে সয়েল, এর যে মাটি করব, ছাওয়াযুক্ত স্থানে যে কোনো গাছ থাকা, ধরুন আপনারা কোনো ইনডোর প্ল্যান্ট বা ছাওয়াযুক্ত স্থানের কোনো গাছ করছেন, ম্যাক্সিমাম ভ্যারাইটি তো আপনার ইনডোর প্ল্যান্ট ভাবে যেটা বলা হচ্ছে, সব তো আর ইনডোর প্ল্যান্টের গাছ নয়, যেটা কিন্তু আপনার ওই স্থানের জন্য উপযুক্ত, অর্থাৎ ছাওয়া রৌদ্রের জন্য। তাহলে আমরা পাতাবাহারি হিসাবে যে সকল গাছ দেখি তার একটু হাই কোয়ালিটি, আবার নর্মাল কোয়ালিটি অর্থাৎ চোখে দেখা কোয়ালিটিগুলো আমরা কিন্তু করে থাকি। তাহলে সেইগুলো যখন আমরা করে থাকি, তাদের ক্ষেত্রেও যখন আমরা দেখি যে গাছগুলো ওই ছাওয়াযুক্ত স্থানে ভালোই হচ্ছে, আবার ওইটাকে রৌদ্রে নিয়ে গেলে পুড়ে পুড়ে যাচ্ছে, অর্থাৎ এই জায়গায় এই ধরনের গাছগুলো একটু ভালো হয়। কিন্তু যখন আপনি কোনো ফুলের গাছ এরকম জায়গাতে করতে চাইবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সয়েলটা, মাটিটা একদম প্লেনই হতে হবে, অর্থাৎ নর্মালি মাটি হতে হবে। এবং যখন আপনারা যে কোনো ইনডোর প্ল্যান্টের গাছ করবেন, সেই মাটিটাও কিন্তু খুব নর্মালি হতে হবে, তাহলে কিন্তু আপনার গাছটা ভালো হবে। অর্থাৎ আমরা যে কোনো ইনডোর প্ল্যান্টের গাছ যদি এরকম ছাওয়াযুক্ত স্থানে করতে চাই, তাহলে 80 বালি 20 মাটি, অর্থাৎ 80 ভাগ বালি 20 ভাগ মাটি দিয়ে গাছ রোপণ করলে খুব ভালো করতে পারি। ফুল গাছের ক্ষেত্রে যদি আমরা এরকম ছাওয়াযুক্ত স্থানে গাছ করে থাকি, সেখানে কিন্তু 30% বালি নয়, অর্ধেক বালি অর্ধেক মাটি দিয়ে করলে কিন্তু বেশি বেশি পরিমাণে ফুল পেতে পারি এই ছাওয়াযুক্ত স্থানে। তাহলে যেখানে আপনাদের 70 ভাগ মাটির দরকার ছিল, 30 ভাগ বালি রৌদ্রের জন্য, সেটা আমরা ছাওয়াযুক্ত স্থানে যখন করছি, অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন যে আমার জায়গাটা একটু স্যাঁতস্যাঁতে ছাওয়া, হাওয়াটা আসে না, তাহলে কিন্তু আপনি সেখানে অর্ধেক অর্ধেক করে দেবেন, আর আপনার গাছটি ভালো হবে। এবারে আসি যারা রৌদ্রে গাছ রোপণ করেছে, তারা যেটা করে ফেলছে যে রৌদ্রতে গাছ আছে মানে তাতে যত কম্পোজের ভাগটা বেশি ঢুকে যাবে মাটির মধ্যে, তত কিন্তু গাছের রংটা খারাপ থাকবে। অর্থাৎ আপনি দিচ্ছেন বা দেবেন না সেটা পরের কথা, কিন্তু আপনি করে দেখতে পারেন, যখনই আপনি একটা সম্পূর্ণ রৌদ্রেতে বেশিরভাগ মাটির মধ্যে কম্পোজ মেখে ফেলবেন, সেটা যে ধরনেরই কম্পোজ হোক না কেন, তখন গাছে খুব ভালোভাবে একটা সময় ফুল হবে। ফুল হওয়ার পরে কিন্তু গাছের খুব খারাপ অবস্থা আসে, আমরা এটা কিন্তু চোখে দেখতে পাচ্ছি, খাড় হয়ে যাওয়া, চুপ করে বসে যাওয়া, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার এটাকেই যখন আমরা পুনরায় দেখছি যে ওই গাছটাকেই রোপণ করলাম, একটা সময় ভালো হচ্ছিল, আবার ওই মাটি দিয়েই আমরা অন্য গাছ রোপণ করলাম, আর ভালো হচ্ছে না, কারণ মাটিটা এত পরিমাণে আপনার কম্পোজ হয়ে গেছে। আর সেই কম্পোজ মাটিকে ঠিক করতে গেলে আপনারা আমার ভিডিওর দ্বারা দেখেছেন যে ওই মাটিকে আবার জলে পচিয়ে তাকে কাদা কাদা করে রেখে দিতে হবে 1-2 মাস, তারপর ওই মাটি ব্যবহার করলে কিন্তু আপনি আবার ওই মাটিতেই গাছ করতে পারবেন। অর্থাৎ আমরা যে মাটিকে একবার ব্যবহার করি, সেই মাটিটাকে পুনরায় যখন ব্যবহার করি, শুধু শুকনো করেই কিন্তু গাছ রোপণ করি তা কিন্তু নয়। সেই মাটিকে আপনাকে একটা জায়গায় ফেলে রেখে তাতে জল দিয়ে 1-1.5 মাস পচিয়ে রাখতে হবে, তারপরে তার মধ্যে যে সমস্যাগুলো আছে টোটালটাই জানবেন, সুন্দর হয়ে গেছে এবং সেটা পচে গিয়ে সম্পূর্ণ মাটিতে রূপায়িত হয়েছে, তারপরে আপনি আপনার গাছটি রোপণ করবেন, আর আপনার রৌদ্রেতেও দেখবেন এই সমস্যাটা নেই। অর্থাৎ আমরা যে কোনো বারোমাসি ফুলের গাছ যদি রৌদ্রেতে করতে চাই, সেখানে কিন্তু 30% কম্পোস্ট দিলেই যথেষ্ট হয়। তাতে দুটো জিনিসই বজায় থাকবে, আপনার গাছের রং, গাছের রূপ সবটাই ভালো থাকবে এবং ফুলের পরিমাণ সব সময় কিন্তু ভালো থাকবে, গাছের যে এই দুরবস্থাটা দেখা যাবে না। তাহলে আমরা যে গাছগুলোকে ওই রৌদ্রেতে এরকম অবস্থা এসেছে, তাদেরকে কিছুদিনের জন্য আমরা কিন্তু ভালো করে নিতে পারি, তাদেরকে স্থানটা বদলে দিতে হবে। অর্থাৎ রৌদ্রকর জায়গাতে যে গাছগুলো সমস্যা দেখবেন, সেগুলো কিন্তু যেখানে আপনার কম রৌদ্র আসে সেই জায়গায় করে দেবেন। ধীরে ধীরে দেখবেন সেই লাল পাতাটাও আস্তে আস্তে সবুজ হতে থাকছে,
আবার ছাওয়াযুক্ত স্থানে যে গাছে দেখছেন যে লম্বা লম্বা করে ডাল বেরোচ্ছে, সেটাকেও আপনি কিছুদিনের জন্য রোদে রাখবেন, দেখবেন তার যে বৃদ্ধি উপর দিকে ওটা সেটা কিন্তু বন্ধ হবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর না বুঝতে পারলে অবশ্যই আমার ফোন নাম্বারে তো ফোন করবেন। ফোন নাম্বারটা আরো একবার বলি আপনাদেরকে, 9609456194। আরো যেটা মূল কথা, তাহলে আমরা নাইট্রোজেন খাদ্যগুলো কিন্তু রৌদ্র যারা গাছ রেখেছি তারা দিতে পারি। সবসময় নাইট্রোজেন পরিমাণটা খুব কম রাখতে হবে, রেশিও যার কম থাকবে তাহলে কিন্তু ভালো হবে। সেটা রৌদ্রেতে ব্যবহার করুন আর ছাওয়াতেই ব্যবহার করুন। তাহলে আমরা এই যে নাইট্রোজেন সারগুলোকে পরিমাণে কিন্তু খুব কম রাখবো এবং জৈবের ভাগটা বেশি রাখবো। তাহলে আমাদের গাছের যে ক্ষমতা সবসময়ের জন্য ভালো থাকবে, ফুলের পরিমাণ ভালো থাকবে। আমরা হুট করে যে কোনো নাইট্রোজেন সার দিয়ে গাছকে লম্বা চওড়া করে দিতে পারি, কিন্তু তারপরের অবস্থাটা গাছের ধীরে ধীরে ক্ষতি হতে থাকে। তার কারণ ক্ষতিটা কোন জায়গায়? তাহলে নাইট্রোজেন সার কি দেবেন না? নিশ্চয়ই দেবেন, নাইট্রোজেন সার অবশ্যই দেবেন, কিন্তু তার যে ভাগটা যদি আপনি ভুল প্রয়োগ করেন তাহলে কিন্তু খারাপ। অর্থাৎ নাইট্রোজেন সার যখন আপনারা রৌদ্রেতেই দেবেন, তাহলে কি হচ্ছে, যেখানে আপনার লাগবে 2টো দানা আপনি সেখানে দিয়ে দিচ্ছেন 100-র উপরে দানা, তাহলে কি করে হবে? সে তো ওভার পরিমাণে হয়ে যাচ্ছে না? তার কাজটাই তো হুট করে গাছকে বাড়িয়ে দেওয়া। অর্থাৎ আমরা জৈবের ভাগটা যদি 10 গুণ হয়ে থাকে, 2 গুণ থাকবে আপনার নাইট্রোজেন। দুটোর কোনোটাই লাগবে না এটা নয়, দুটোই লাগবে, আর দুটো দিলেই তবেই গাছ ভালো হবে। আপনার নাইট্রোজেন সার না দিলে গাছের যে অভাব সেটা পূর্ণ কি করে হবে? অর্থাৎ যে কোনো ভাবে আপনাকে তার রৌদ্রে গাছ থাকা মানে নাইট্রোজেনের অভাব পূর্ণ করতে হবে, আর আপনার গাছটি অবশ্যই ভালো হবে। সেই জন্য আমরা যে কোনো খাদ্য বানিয়ে রাখতে চাইলে অবশ্যই 6 থেকে 10 রকম জৈবের ভাগ রাখবো, 2 রকম রাখবো কিন্তু নাইট্রোজেন, অর্থাৎ যেটা সম্পূর্ণ নাইট্রোজেন নয়। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, প্রতি ভিডিওতে কিন্তু বারে বারে বলার চেষ্টা করছি যে 10-26-26 এবং 28-28 গুমর বা এই ধরনের কোনো থাকলে কিছু, সেটা কিন্তু আপনারা দেবেন। সেটা কিন্তু 2-এর বেশি নয়, এদিকে 6 থেকে 10-এর মধ্যে আর এদিকে 2, তাহলে সবাই কিন্তু সমান সমান পরিমাণে নেবেন। আর একসাথে সুন্দর করে মেখে জলের ছিটে দিয়ে একটা জায়গায় বানিয়ে রাখবেন, আর সেটা আপনি আপনার নিজের মতো করে গাছে ব্যবহার করবেন। কম বেশির ব্যাপার নেই, যেমন বাড়াতে চাইবেন তেমন দেবেন, আর আপনার গাছটি ভীষণ ভালো থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আসছি আবার আগামীকাল। ভীষণ ভালো থাকবেন।